আমার নাম হাসিব। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার বয়স যখন 18-19 বছর, তখন আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেয়। ছোটবেলা থেকেই আমি আমার বাবা মায়ের আদরের সন্তান ছিলাম। আমার বাবা পেশায় একজন ইমাম, সে মসজিদে ইমামতি করেন। আমার এক ভাই এবং এক বোন আছে, তারাও মাদ্রাসায় পড়াশোনা করে। আমাকেও আমার বাবা মাদ্রাসার কোরআনের হাফেজ বানাতে চেয়েছিলেন, যার কারণে তিনি আমাকে ছোট বয়সেই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমি মাদ্রাসায় পড়াশোনা করতে চাইনি, কিন্তু বাবা মা আমাকে জোর করেই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন এবং সেখানেই আমি পড়াশোনা করি। মাদ্রাসাটা আমাদের বাড়ি থেকে হাফ মাইলেরও একটু বেশি দূরে ছিল। মাঝে মধ্যেই আমি সেখান থেকে বাড়িতে চলে আসতাম, আর প্রত্যেক বেলায় খাবার খাওয়ার জন্য তো আসতামই। শুক্রবারের দিন বন্ধ ছিল, যার কারণে বৃহস্পতিবার দিন বিকেল বেলায় আমি মাদ্রাসায় থেকে বাড়িতে চলে আসতাম। এটা আমার প্রত্যেক সপ্তাহের রুটিন ছিল। ওই দিন দুপুরবেলা হুজুর আমাকে ডেকে বললেন, এই শুক্রবারে তুমি বাড়িতে যেতে পারবে না। আমি বললাম, কেন হুজুর? হুজুর তখন আমাকে বললেন, অমুক গ্রামে তোমাকে একটা জায়গায় কোরআন শরীফ খতম দিতে যেতে হবে, তোমার সঙ্গে আরও তোমার ছাত্র বন্ধুরা যাবে। সেখানে আমি কথা দিয়েছি, তোমরা কোরআন শরীফ খতম দিয়ে আসবে, ভালো খানা দানার ব্যবস্থা আছে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর, তবে আমাকে একটু বাড়িতে যেতেই হবে। শুক্রবার না হয় আমি শুক্রবার সন্ধ্যার দিকে যাই, পরের দিন চলে আসব। হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তবে ওইখানে যাও, ওইটা আমার বন্ধুর বাড়ি, তাদেরকে আমি কথা দিয়ে এসেছি যে কয়েকজন স্টুডেন্ট পাঠাবো, তার মধ্যে তুমি একজন ভালো স্টুডেন্ট, আর কিছুদিন পরে হাফেজ হয়ে যাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর। তাই বলে ওই দিন শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ছাত্রদেরকে নিয়ে আমরা সেই গ্রামে পৌঁছে গেলাম, যে গ্রামে হচ্ছে আমাদের খতম দিতে হবে। সারাদিন ভরে আমরা সেই বাড়িতে 2 বার কোরআন শরীফ খতম দিলাম। খতম দেওয়ার শেষে জুমার নামাজ পড়ে আমরা এসে ভালো খাওয়া দাওয়া করলাম। তারা খুব ভালো আয়োজন করেছিল খাওয়া দাওয়ার, এবং আসার সময় 500 টাকা করে সবাইকে দিয়েছে। লোকটা বেশ বড় লোকই আছে, এখন পর্যন্ত যত জায়গায় গিয়েছি শুধু খাওয়া দাওয়াই দিয়েছে। টাকা পয়সা হয়তো দিলেও 100 টাকার বেশি কখনো দেয়নি, তবে এই লোকটা 500 টাকা দিয়েছে। সম্ভবত অনেক টাকা পয়সা আছে এবং বাড়িতে শান্তির জন্য এই আয়োজনটা হয়তো করেছে। আমি মন খুলে দোয়া করে দিয়ে এসেছি। আমি আবার এসব জিনিস ভালো পারি। আমি হুজুরকে বললাম, হুজুর আমাদের কাজ তো শেষ হয়ে গিয়েছে, এখন কি আমি যেতে পারি? হুজুর তখন বলল, এশার নামাজ পড়িয়ে তারপরে যেও, তুমি তো এমনিতেই লজিং খাতে যাও, তাই না? সেহেতু এশার নামাজ পড়ে তারপরে যেও, আর গিয়ে কিন্তু কালকে দুপুরের আগেই চলে আসবে। তোমাকে ছুটি দিচ্ছি কারণ তুমি আমার প্রিয় স্টুডেন্ট এবং আমার সব কথা শোনো, তবে এটা যেন কেউ না জানতে পারে, ঠিক আছে? আমি বরাবরই হুজুরের প্রিয় ছিলাম, কারণ সবসময় হুজুরের সমস্ত কথা শুনি এবং হুজুরের আমার কথাবার্তা এবং আমার কণ্ঠ নাকি খুব ভালো লাগে। পুরো মাদ্রাসার মধ্যে এই একমাত্র আমার কণ্ঠই সব থেকে ভালো এবং সব থেকে মিষ্টি কণ্ঠ, যেটা কিনা সবারই খুব ভালো লাগে। মাঝে মধ্যেই হুজুররা এবং সবাই মিলে আমাকে কোরআন শরীফ তিলাওয়াত করতে বলে। আমি যখন তিলাওয়াত করি বা কথা বলি, সবাই চুপচাপ দাঁড়িয়ে শোনে। তো ওই দিন সন্ধ্যার দিকে আমার এশার নামাজ পড়িয়ে খানিকটা দেরি হয়ে গেল বের হতে হতে, তখন রাত 10টা হবে। আজকে আমাবস্যা ছিল, ঘন কালো চারিদিকে, কোনো কিছু দেখার উপায় নেই। আমার হাতে যে ছোট্ট লাইটটা ছিল, সেই লাইটেও টিপটিপ করছে। সেই লাইটের অল্প আলোতেই আমি রাস্তা বেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পথে একটা ফাঁকা মাঠ পড়ে। এই ফাঁকা মাঠের 2 পাশে হচ্ছে ঘন জঙ্গল পড়ে। এদিক দিয়ে রাত্রেবেলা মানুষ যেতে ভয় পায়, কারণ এক পাশের এই জঙ্গলটা প্রচুর ভয়ানক। এর মধ্যে কোনো মানুষজন শত শত বছর ধরে হয়তো প্রবেশ করে না। ভেতরে অ্যামাজন জঙ্গলের মতো হয়ে গিয়েছে, এমন টাইপের জায়গা। আমি তেমন ভয়টাই পাই না, কারণ বিগত 7-8 বছর ধরেই এই রাস্তা দিয়ে যাতায়াত করছি, রাত্রেবেলা যাওয়া আসার অভ্যাস আছে। আমি টর্চ লাইটটা আস্তে আস্তে টিপটিপ করে মারতে মারতে সামনের দিকে এগোলাম। সামনের দিকে হাঁটছি, ঠিক তখনই আমার পায়ের কাছে কিছু একটা বাঁধল। আমি সজোরে ভয় পেয়ে পেছনে ছিটকে পড়লাম। আমি দেখি একটা সাপ। সাধারণত সাপটাপ দেখলে আমাদের মারার বিধান আছে, এটা হাদিসেই বলা আছে। আমি আর একটু দেরি করলাম না। সাইডে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়ে সাপের গলা বরাবর জোরে একটা বাড়ি দিলাম। তারপর সেই সাপটা ওইখানে কাতরাতে লাগলো। আমি যখনই প্রথম বাড়িটা সাপের গায়ে মারলাম, মারার সঙ্গে সঙ্গেই আশেপাশের সমস্ত গাছপালা প্রচণ্ড গতিতে নড়ে উঠল এবং খুব জোরে বাতাস বইতে লাগলো। আমি বুঝতে পারলাম না
সঙ্গে সঙ্গে আকাশ একদম কালো হয়ে গেল, যেন গাছগুলো ভেঙে উপড়ে আমার গায়ের উপর এসে পড়বে। আমি খানিকটা ভয় পেলাম এবং বুকে থুতু দিলাম। তারপর উঠে পড়লাম। উঠে সাপটাকে আবার মারতে যাব, সামনে তাকিয়ে দেখি সাপটা কোথাও নেই। আমি বুঝতে পারলাম না এত দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে সাপটা এখান থেকে গায়েব হলো কিভাবে। আর সে এখান থেকে যাওয়ার সুযোগও তো পাবে না, কারণ রাস্তাটা ছিল বেশ খানিকটা বড়। আর কয়েক সেকেন্ডের মধ্যে ও এখান থেকে যেতেও পারবে না, কারণ ওর তো আর পা নেই যে দৌড় মারবে। আর যেভাবে আঘাত মেরেছিলাম তাতে করে ওর এখান থেকে নড়ার উপায় নেই, কারণ আঘাতটা খুব জোরে মেরেছিলাম। কিন্তু সাপটা গেল কোথায় সেটাই আমি ভাবছি। আমি আশপাশ তাকে খুঁজতে লাগলাম, কারণ তাকে যদি না মারি তাহলে এই রাস্তায় অন্য কেউ যদি যায় তাকেও যদি কামড় দিয়ে দেয়। কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না। এত জোরে বাতাস বইতে লাগলো যে আমার যে জুব্বা ছিল সেই জুব্বা সহ নড়াচড়া করছিল এবং খুব বাতাস হচ্ছিল। আমি লক্ষ্য করলাম ওই গাছের মগডালে একজোড়া শকুন পাখি বসে আছে। আমাদের এই এলাকায় শকুন পাখি আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি লাইট মারতেই সেই শকুন পাখির জলজলে লাল দুটো চোখ আমার চোখে পড়ল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আর সামনে দেখলাম একটা বিড়াল আমার দিকে, কালো কুচকুচ একটা বিড়াল আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেইখান থেকে দৌড় মেরে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ এখানে বেশিক্ষণ থাকলে আমি ভয়েই মারা যাব। আর যে পরিমাণ ঝড় উঠেছে এই আগস্টের এই সময়, এই পরিমাণ ঝড় হওয়া আমি আমার জীবনে দেখিনি। আমি দ্রুত বাড়ি থেকে রওনা দিলাম। এক দৌড়ে আর এক সেকেন্ডও দেরি করলাম না, একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলাম। আবার এত পরিমাণ ভয় পেলাম যে বুক পুরো শুকিয়ে আসলো। বাড়িতে এসে থামার সঙ্গে সঙ্গেই মা বলল, কিরে হাঁপাচ্ছিস কিসের জন্য, আর এই রাত্রেবেলা তুই কোত্থেকে আসলি? আমার মা উঠোনেই বসেছিল, রান্নাবাড়া করে মাত্রই সবকিছু ঘরে তুলছে। তখন রাত 10টার মতো হবে। গ্রামে কারেন্ট না থাকলে রাত 10টাও অনেক। মার আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, সাধারণত এত দেরি হয় না। আমি বললাম, মা তুমি এখনো রান্নাঘরে? তখন মা বললো কি যে তোর আব্বা খাবার আনতে দেরি করছে, বাজার দেরি করে নিয়ে আসছে, তবে কি করব, আর মাছ নিয়ে আসছে এতগুলা, এগুলো করতে করতেই তো দেরি হয়ে গেল, কিন্তু তুই এত হাঁপাচ্ছিস কিসের জন্য? আমি বললাম, মা কিছু না, ওই বড় রাস্তার ওই জায়গায় একটা জিনিস দেখে ভয় পাইছি, তাই দৌড় মারছি জোরে, এই জন্য হাঁপাইতেছি। তখন আমার মা বললো কি যে তুই ওই রাস্তা ধরে এত রাত্রে আসতে গেছিস কিসের জন্য, আর তোর তাসার কথা ঈশান নামাজের পরে এত দেরি হয়েছে কেন? আমি বললাম, মা দেরি হয়েছে, হুজুরের সাথে একটু কথা ছিল তো, আর হুজুর এই সময় ছুটি দিয়েছে, আজকে আমি আর যাবো না, কারণ হচ্ছে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আসছি, আমি আগামীকালকে যাব। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে ঘরে যা। ঘরে গিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো, এবং এই জন্য আমি একটু বাইরে আসছি আমার বাথরুমে যাওয়ার জন্য। তো বাথরুমে যাওয়ার জন্য যখন বাইরে আসছি, আমি দেখি সেই কালো বিড়ালটা, যে বিড়ালটাকে আমি রাস্তার পর দেখেছিলাম, সে আমার দিকে অগ্নি দৃষ্টিতে, তার চোখ দুটো একদম গাঢ় লাল আমার দিকে তাকিয়ে আছে। আমি তো অনেকটা ভয় পেয়ে গেলাম, ভাবলাম যে কিরে এ কি অবস্থা, এই বিড়ালটা এখানে আমার পিছন পিছন চলে এসেছে। আমি আর বাথরুমে গেলাম না, আমি সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখতে পেলাম আমাদের বাসার সামনে একটা গাছ আছে, আম গাছ। সেই আম গাছের মগ ডালে সেই শকুন পাখি দুটো বসে আছে, এবং শকুন পাখি সাধারণত এরকম জায়গায় আম গাছের ডালে, কাঁঠাল গাছের ডালে এরকম ডালে বসে থাকে না, এটা তো একদম উপরে থাকে, এবং যখন কোনো মরা কোনো কিছু দেখে তখন তারা আসে। এবং এই পাখি দুটোর চোখ একদম টকটকে লাল, যেমনটা বিড়ালটার মতো ছিল। আমি তো দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি সঙ্গে সঙ্গেই ওইখান থেকে গিয়ে সরে যাই, এবং আমি আম্মাকে বলি যে আম্মা দেখো এই গাছে এরকমভাবে দুটা পাখি বসে আছে। আমি তো ভয়ে একদম ছিটকে আছি, আসলে কি হচ্ছে, পাখি দুটো এরকমভাবে দেখছি আমি। তো আমি ওদিনকে আম্মা বলে কিছু কই, কোনো পাখি তো নেই, আম্মা আসলে দেখতে পায় না। আমি পরবর্তীতে আমি ওদিনকে ছুটি শেষে মাদ্রাসায় চলে যাই। 2-3 দিন আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি হঠাৎ করে আমার চোখ একদিন পড়ার সময় আমি বারান্দায় বসে পড়ছিলাম সমস্ত ছাত্রদের সঙ্গে, আমি দেখি দুটো বিড়াল আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কালো বিড়াল, কিন্তু আগের বিড়ালের মতো দেখতে নয়, একটু ভিন্ন ধরনের বিড়াল। আমি খানিকটা ভয় পেয়ে যাই, এবং আমি হুজুরকে বললাম কি যে হুজুর এরকমভাবে কিছু বিড়াল আমাকে ফলো করছে এবং আমার দিকে তাকিয়ে থাকে। তো সে বলল কি যে আরে ছাগল, বিড়াল তো তাকাইতেই পারে, তাতে কি হয়েছে? আমি বললাম, না না হুজুর, আমি দেখছি, মানে এমনভাবে তাকাই যেন আমাকে খেয়ে ফেলবে, এরকম অবস্থা। হুজুর তখন বলে, আরে না, এগুলো কিছু না। আমি হুজুরের কথাই কোনো গুরুত্ব না দিয়ে আমি আমার মতো করে পড়তে থাকি। তো ওই দিন রাতের ঘটনা, যেদিন রাতে হচ্ছে আমি পড়াশোনা শেষ করে ঘুমাইছি দেরি করে, তো ঘুম থেকে যখন হঠাৎ করে আমার মধ্যরাতে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে আমি দেখতে পাই যে
আমার আমি যে যে বরাবর জায়গায় শুই সেই বরাবর একদম ছাদের উপর দুটো মানুষের মতো গায়ে ঘোমটা দেওয়া, কালো বোরকা পরা এরকম কোনো কিছু আমার দিকে তাকিয়েছে এবং তার চেহারা ভয়ঙ্কর রকমের, ভয়ঙ্কর আর কি, খুবই ভয়ঙ্কর। আমি দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠি। মাদ্রাসার সবাই এসে বলে কি যে কী হয়েছে কী হয়েছে। আমি পরে বললাম যে এরকম জিনিস দেখে ভয় পাইছি। সবাই বলে কি যে তোর কী সব জিনিস দেখে ভয় পাস। তো যাই হোক, এরকম করে মোটামুটি 2 সপ্তাহের মতো কেটেছে। মাঝে মধ্যে কোনোদিন দেখি, আবার কোনোদিন দেখি না। আসলে কি হচ্ছে আমার সাথে আমি সেটাই আসলে বুঝতে পারতেছি না। আর আমি তো এই 2 সপ্তাহে মাদ্রাসা থেকেও বের হই নাই। আর রাত্রেবেলাও আমি ওই খাবার টাবার আনতে যাইতাম না, কারণ হচ্ছে রাত্রেবেলা হুজুর খাবার, আমার যে বন্ধুরা ছিল ওরা সন্ধ্যার দিকে ওইদিকে যাইতো, তো ওই বিকেলবেলা যাইতো বাড়িতে, তো যাওয়ার সময় হচ্ছে আমার খাবারগুলো নিয়ে আসতাম, আমি আর কষ্ট করে যাইতাম না। এরকমই আর কি চলতেছিল কয়েকদিন ধরে। তো আমি বাড়িতে যাই নাই। মাঝখানে বাড়িতে একদিন যাবো বলে সিদ্ধান্ত নিলাম। সেদিন হচ্ছে ওই শুক্রবারই ছিল, বৃহস্পতিবার দিন রাত্রেবেলা। ওই দিন রাত্রেবেলা আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার চাচাতো বোনের একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো ওই দিনকে তো আমাকে যেতেই হবে, কারণ হচ্ছে বিয়ের অনুষ্ঠান যেহেতু। আমি হুজুরের কাছে বললাম কিছু, হুজুর আমি কালকে শুক্রবার আসবো না, পরশু দিনকে আমি আসবো না, আমি ছুটি নিয়ে যাচ্ছি। হুজুর তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে যা, তবে ঈশার নামাজ পড়ে একবারে যা। কারণ হচ্ছে বুঝতেই তো পারতেছি ঈশার নামাজ পড়ে মানুষ সবাই খেতে যায় বাড়িতে, আর বড় হুজুরকে তো কৈফিয়ত দিতে হবে আমাকে, তাই না? আমি বললাম আচ্ছা ঠিক আছে হুজুর, আমি তাহলে শুক্রবার ঈশার নামাজ পড়ে তারপরে যাচ্ছি, আর শুক্রবারে তো আমি এমনিতেও আসি না। হুজুর বলল আচ্ছা ঠিক আছে। আমি ঈশার নামাজ পড়ে আমার কয়েকজন বন্ধুর সঙ্গে আমি বাইরে বের হলাম। আমার কয়েকটা বন্ধু ওদিকে যায়, আমাদের গ্রাম যেটা ছিল, গ্রামে মাদ্রাসার ছাত্ররা যারা আছে সবাই বাড়িতে এরকমভাবে খেতে যায়। তো আমি তার সাথে গেলাম। তো যাওয়ার পথে ওদের বাড়ি হচ্ছে কাছেই পড়ে, ওই জঙ্গল যে জায়গাটা পড়ে, ওই জঙ্গল মাঠ যে জায়গাটা, ওই জায়গাটার খানিকটা আগে পড়ে, সেই আগে ওরা চলে গেল এবং আমার বাড়িটা আরেকটু দূরে যেতে হবে। তো আমি ওই জঙ্গলের রাস্তাটা পেরোচ্ছি, আর ঠিক তখনই আমাকে পেছন থেকে কেউ একজন ডাক দিল। আমি পেছনে ফিরতেই দেখলাম কি যে কেউ নেই পেছনে আমি পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি পেছন থেকে ডাক দিল কি, আমি স্পষ্ট আমার নাম শুনেছি। তারপর আমি আবার পেছনের দিকে সামনের দিকে ঘুরে হাঁটা শুরু করলাম। পেছন থেকে আমার মনে হচ্ছে কেউ একজন আমার কাঁধে হাত রাখবে, একদম স্পষ্ট মনে হলো। আমি আবার পেছনের দিকে ফিরে তাকালাম। ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে আমি যে জিনিসটা আসলে দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রায় 6 ফুটের মতো লম্বা হবে 2জন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের মুখে কালো বোরকা পরা, কালো বোরকা পরে ঘোমটা দেওয়া আর কি, এবং তাদের হাতগুলো অস্বাভাবিক একটু, এবং তারা আমাকে বলতেছে, তাদের মুখে বড় বড় দাঁড়িয়ে আছে, এবং পাশে তাদের সঙ্গে একটা মেয়ে মানুষও আছে, সে মেয়েটাও বোরকা পরা আর কি। ওরকমভাবে মেয়েটাকে বোরকা পরা এবং তার চেহারা ঘোমটা দিয়ে টানা আর কি। আমি তখন বললাম আপনারা কারা, আমার কাছে কি চান? তখন সেই লোকটা আমার কাছে এসে সজোরে আমার কানের নিচে একটা থাপ্পড় মেরে দিল। এত জোর থাপ্পড় মারলো যে আমার মানে পুরো দুনিয়ায় ঘুরে উঠলো, চক্কর দিয়ে উঠলো। আমি পরবর্তী বললাম আমাকে মারতেছেন কিসের জন্য? এটা বলার পরে সে আবার একটা থাপ্পড় মেরে দিল সাথে সাথে। আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর থাপ্পড় মারার পরে আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। খানিকটা মারধর করলো। মারধর করার পরে আমি তো প্রায় কান্নাকাটি শুরু করে দিচ্ছি এবং বলতেছি যে আমি কি করছি আপনাদের সঙ্গে, আপনারা এরকম করতেছেন কিসের জন্য? এরপরে তারা কোনো কথা বললো না। আমি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। তারপর আমাকে তারা বেঁধে ফেললো। বেঁধে ফেলার পরে আমাকে কোনো একটা অদ্ভুত কোনো কিছু একটাতে চড়ালো। সেটা পাখি হবে নাকি কোনো জন্তু হবে আমি জানি না। সেই জন্তুর উপর যখন চড়ালো, সেই জন্তুটা আসলে তখন মাটিতে ছিল না, জন্তুটা আকাশে ছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, ও নিচে সব কিছু দেখা যাচ্ছিল, যদিও অন্ধকার ছিল, রাত ছিল, তো সব কিছু দেখা যাচ্ছিল। তো ওইদিনকে আমি যাওয়ার সময় কোরআন তেলাওয়াত করতে করতে যাচ্ছিলাম। আর এই জিনিসগুলো কী ছিল আমার আসলে নিজেরও সেন্স ছিল না। আমি তখন যখন উপরে উঠি তখন আমি সেন্সলেস হয়ে যাই এবং আমার জ্ঞান হারিয়ে ফেলি। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি এবং আমার কাপড়ও নষ্ট করে ফেলি, কারণ আমি এরকম ভয়ের অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। আমি কি করবো বা কারা এরা, আমি অনেকবার জিজ্ঞেস করছি যে আপনারা কারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তো ওরা কোনোভাবেই আমাকে সেই কথার উত্তর আর কি দিল না। পরবর্তীতে আমার পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, আমি নিজের শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব করলাম এবং আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি এখন কোথায় আছি। তো তারপরে আমার সামনে 2জন লোক দাঁড়িয়ে আছে। সে 2জন লোক বললো কি যে তুই এই লোকটাকে কেন মেরেছিলি সেদিন সেটা বল। মানে আমাকে ওইখান থেকে একটা জায়গায় নিয়ে আসা হলো, সেখানে 2জন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে এবং বেশ কিছু লোক আমার আশেপাশে দাঁড়িয়ে আছে। আমাকে একজন লোককে দেখালো এবং দেখলাম যে তার ঘাড় বরাবর
একটা আঘাতের দাগ, এবং সেই আঘাতের দাগ সেখানে লাল হয়ে আছে, এবং সেই লোকটা সেখানে ব্যান্ডেজ করা আর কি। তবে খুবই অদ্ভুত জিনিস দিয়ে, পাতা পুঁতি দিয়ে ব্যান্ডেজ করা। তো আমাকে তার সামনে নিয়ে বললো কি যে তুই এই লোকটাকে কেন মারছিস, আমাকে সেটা বল। আমি বললাম আমি এই লোকটাকে মারতে যাবো কিসের জন্য, আর আপনারা কারা, আমাকে কোথায় নিয়ে আসছেন, আর আমার গা এত ব্যথা, আপনারা আমাকে মারধর করছেন কি জন্য, আসলে ব্যাপারটা কি, কি হয়েছে সেটা তো আমাকে বলবেন। তখন সে হচ্ছে গিয়ে আমার সামনে একজন লোককে রেখেছে। সেই লোকটা হচ্ছে গিয়ে তার হাতে এবং গলায় সম্পূর্ণ জায়গায় হচ্ছে প্রচণ্ড পরিমাণ আর কি ব্যথা, সে নাড়াচাড়া করতে পারছে না, এবং তার গলায় হচ্ছে দাগগুলো এখনও কাটার মতো লেগে আছে আর কি। যদিও কেটে যায়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণ আঘাত লেগেছে, সে ঘাড় নাড়াতে পারছে না। তো আমি বললাম আমি ওনাকে মারতে যাবো কিসের জন্য, আর আমি তো ওনাকে চিনিই না, ওনাকে আমি কবে মারলাম। তখন আমার সামনে থাকা সেই দাড়িওয়ালা মুরব্বী লোকটা বললো কি যে আপনি কখন মারছেন আপনি জানেন না, সত্যিই জানেন না তাই না, আমাদের সঙ্গে কি মজা করেন আপনি, আপনি সেদিনকে আমার সামনে তাকে মারছেন ওকে, এবং অকারণে, শুধু শুধু আপনার সামনে দিয়ে ও যাচ্ছিল, শুধু শুধু আপনি ওকে মারছেন, কিসের জন্য এটা করেছেন। তো আমি বললাম কি যে আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা কি বলতেছেন, আপনারা কারা। তখন সেই লোকটা, দাড়িওয়ালা লোকটা বললো কি যে আচ্ছা আমি সমস্ত কিছু বলতেছি, তারপর হয়তো বুঝতে পারবেন। তখন সেই লোকটা বললো কি যে আমরা হচ্ছে জিন, ওই দিন রাত্রেবেলা আমরা ওই জায়গায় দাঁড়িয়েছিলাম বিশ্রাম নেওয়ার জন্য, এবং আমার বন্ধু ও ওই রাস্তা দিয়ে ওই পাশে যাচ্ছিল, ঠিক তখনই আপনি ওইখানে আসেন। আসার পরে আপনি কোনো কারণ নেই, অকারণবশত আপনি লাঠি নিয়ে আমার বন্ধুর ঘাড়ের পর আপনি আঘাত করেন, এবং তারপরে আমার বন্ধু আঘাত পায়, এবং আমরা এখান থেকে চলে আসি ওকে নিয়ে দ্রুত। কিন্তু আপনি এই কাজটা কেন করছেন তাই বলেন। তারপর আমি বললাম কি যে আমি তো সাপকে মেরেছি, আমি তো আপনার বন্ধুকে মারি নাই। তখন সেই মুরব্বী লোকটা আমার মুখে কষে একটা থাপ্পড় মারল এবং বললো কি যে তুই কি বুঝতেছিস, তুই কি বলতেছিস, আমরা জিন, হ্যাঁ, আর তোকে এখন আমরা জিনেদের এখানে ধরে নিয়ে আসছি, আর তুই আমার বন্ধু সে সময় সাপের বেশি ছিল, ও একটা জিন এবং আমরা সবাই জিন, এবং এটা জিনেদের এলাকা, সত্যি কথা না বললে একদম সারা জীবন কারাগারে বন্দি করে ফেলবো, না হলে একদম মেরে ফেলবো। এই কথা বলার পরে আমি কান্না করে দিই আসলে। তখন আমি বললাম কি যে আমি ইচ্ছা করে মারি নাই, সাপটা আমার সামনে আসছিল, আর আমাদের ধর্মে সাপ মারার বিধান আছে, যদি কোনো সাপ দেখেন তাহলে সেটা মারার বিধান আছে, এবং সেটা মারতে হয়। আমি সেই জন্যই সাপটা মারছিলাম, আর যদি আমাকে কামড় দিয়ে দিত সেই জন্যই আমি সাপটাকে হচ্ছে মারছিলাম, আমি তো ইচ্ছা করে মারি নাই। এই তখন ওই লোকটা বললো কি যে জিন লোকটা যে ইসলাম ধর্ম তো আমরাও ইসলাম ধর্ম মানি তাই না, আমরাও তো মুসলিম, আমরা তো এরকম হাদিস কোথাও পাই নাই, তোরা কই পাস, তোরা ফাজলামি করিস, এর শাস্তি তোর পেতেই হবে। তখন সেই লোকটা বললো কি যে তোকে 1 বছর এইখানে থাকতে হবে, এবং এখানে তুই আমাদের জন্য গোলামি করবি, আমাদের জন্য কাজ করবি, তারপর তোকে আমরা পাঠাবো, কারণ এর এত সহজে ছেড়ে দিলে তুই হয়তো আবারও কোনো একদিন কোনো জিনকে মেরে বসবি বা কোনো প্রাণীকে মেরে বসবি, আর তুই প্রাণীকেই মারবি কিসের জন্য, প্রাণী কি তোর কোনো ক্ষতি করছে। এই কথা বলার পর আমি বললাম কিছু আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই, আমি আর কোনো করবো না, আমাকে মাফ করে দেন। তখন সেই লোকটা বললো কি যে তুই এখানে থাকবি এবং এইখানে তুই আমাদের সেবা করবি। তারপর সে একজন লোককে বললো কি যে ওকে অমুক দরজায় পাহারা দেওয়ার জন্য রেখে দাও, ও আজকে থেকে আমাদের রক্ষীর কাজ করবে, ও আমাদেরকে যেরকমভাবে মারছে না, ওকেও 1 বছর সেভাবে খাটায় নিব, ঠিক আছে। ওকে হচ্ছে ওই রক্ষীর যে রাজদরবারের যে রক্ষী আছে না, ওকে বাদ দিয়ে ওকে দাও, আর ও সম্পূর্ণ কাজ একা করবে, ওই বিল্ডিংয়ের সমস্ত যত সিকিউরিটির কাজ আছে ও একা করবে, সমস্ত কিছু একা দেখবে এবং সমস্ত কাজ ওই করবে, ঠিক আছে। তারপরে ও বলার পর একজন জিন আমাকে টানতে টানতে সেখানে নিয়ে গেল এবং বললো কি যে আজকে থেকে তুই এই জায়গার সমস্ত কাজ করবি, পরিষ্কার করার, সমস্ত কিছু করার, এবং যা যা করা লাগে সব কিছু করবি, ঠিক আছে। আমি বললাম কি যে আমাকে মাফ করে দেন। আমি কান্না করে যাচ্ছি এক নাগারে আর কি, এক পাশ দিয়ে কান্না করে যাচ্ছি, কিন্তু কি আমার কথা শোনার কেউ নেই। তারপর তারা ওইখান থেকে চলে গেল এবং আমাকে ওইখানে আটকে রেখে গেল, আর ওইখান থেকে পালানোরও কোনো রাস্তা নেই, কারণ হচ্ছে আমি বাড়ি যাওয়ার রাস্তা জানি না, বাড়িতে কিভাবে যাই। আর আমি যে একটা জিনেদের এলাকায় চলে আসবো, এই এলাকাটা খুবই অদ্ভুত, মানুষ যেরকম ঘরবাড়িতে থাকে এদের ঘরবাড়ি সেরকম না, এদের ঘরবাড়ি সামান্য ভিন্ন, এবং এরা দলবদ্ধভাবে থাকে, এক জায়গায় অনেক অনেক জিন থাকে একসাথে, এবং এই এলাকায় অসংখ্য জিন আছে। তারা আমাকে এসে দেখছে, আমাকে ছুঁয়ে দেখছে, এরা নাকি কোনোদিন মানুষের দুনিয়ায় যায়নি এবং মানুষকে কখনো ছুঁয়ে দেখেনি, ওরা এসে আমাকে ছুঁয়ে দেখছে আমি কেমন দেখতে বা ওদের মতো কি, মানে যেন মানুষ যেন প্রথমবার দেখছে এরকম।
আমি তাদেরকে দেখে ভয় পাচ্ছিলাম এবং কান্নাও করতেছিলাম, কারণ তারা এক একজন দেখতে এক এক রকম। তাদের কান, একজনের কান খাড়া, একজনের কান বেঁকা, একজনের কান গোল, এরকম অবস্থা। ওই যে হাতিমের মতো যে কান থাকে না একজনের, হাতিমের একটা ক্যারেক্টারে, ওদের মতো কান। আমার দেখতে এত পরিমাণ মানে ভয় লাগছিল প্রথম কয়েকদিন। আমি তো ভয়ে প্রায় শেষ, কারণ প্রথম কয়েকদিন কান্না করতে করতে আমার অবস্থা খারাপ। তো এর মধ্যে থেকে একজন মুরব্বী জিন আমার কাছে আসলো এবং সে আমাকে বলল, বাবা, আমি একজন জিন এবং আমি এই এলাকার অনেক মুরব্বী একজন জিন। তুমি আসলে যে কাজটা করছো সেটা খুব একটা ভালো করো নাই, ঠিক আছে? আর এই এখন যে সর্দার আছে, সেই সর্দার খুবই বেয়াদব টাইপের, উনি আসলে তোমার কথা শুনবে না। তুমি যতই বলো তোমাকে ফেরত দিয়ে আসবে না। তার থেকে ভালো হয় তুমি 1 বছর এখানে চুপচাপ কাজ করো। এরকম এর আগে অনেক হয়েছে, বুঝছো? এরকম এর আগে মানুষ এনে তোমাকে তো তাও 1 বছর শাস্তি দিচ্ছে। এর আগে এমনও হয়েছে যে আমাদের কারাগারে শত শত বছর ধরে মানে মারা গেছে এখানে মানুষ, তাও তাদেরকে ছাড়ে নাই। কয়েক বছর ধরে এখানে আটকে রাখছে, অনেক মানুষ আছে এখানে এই কারাগারে। সেহেতু তুমি এখানে এরকমভাবে থাকো, 1 বছর পরে ওরা তোমাকে দিয়ে আসবে। আমি তার পা জড়িয়ে ধরে বললাম কি যে আমাকে এখান থেকে মাফ করেন, উদ্ধার করেন। তখন সে বলল কি যে আসলে এসব তো আমার হাতে নেই, তবু আমি দেখবো, দেখি কি করা যায়। তারপর আমি সেই এলাকায় কাজ করতে লাগলাম। প্রায় মাসখানিকের মতো সময় কেটে গেল। আমি নিজেকে সেখানে মানিয়ে নিলাম, কারণ মানিয়ে না নেওয়া ছাড়া উপায় নেই। আমি শুধুমাত্র দিন গুনতে লাগলাম, আরও 11 মাস সময় ছিল। আমি প্রথম কয়েকদিন হচ্ছে গিয়ে এরকমভাবে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। তবে রাত্রেবেলা আমার কাছে খুব খারাপ লাগতো, খুবই একা একা লাগতো, কারণ এখানে আমার মতো আসলে কেউই নেই। সবাই ভিন্ন রকম, ভিন্ন ধরনের, সব কিছু ভিন্ন ধরনের। এবং আমাকে যে বিল্ডিংয়ে থাকতে দেওয়া হয়েছিল সেখানে আসলে ওই যে সর্দার আছে, সর্দারের মেয়ে থাকে, এবং ওই বিল্ডিংয়ে সর্দারের মেয়ের যে রুমটা ছিল সেই রুমটা আমি মাঝে মধ্যে পরিষ্কার করতাম। তবে সে মেয়েটা থাকতো না সেখানে। আর ওই ঝাড়ু দেওয়া বলেন, তারপর সমস্ত কাজ করা বলেন, গেটের তালা দেওয়া, হ্যান ত্যান, এবং সমস্ত কিছুই আমার দায়িত্বে ছিল। এবং আমিই ম্যাক্সিমাম কাজ করতাম। এখানে যে জিনগুলো সহকারী জিন ছিল, যারা কাজ করতো, তাদেরকেও এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাকে শাস্তি দেওয়ার জন্য, এবং আমি সমস্ত কাজ এখানে একা একা করতাম। এবং করা শেষে ওই বিল্ডিংয়েরই পাশেরই এক ছোট্ট একটা রুমে আমাকে থাকতে দেওয়া হতো। তো আমার অভ্যাস হয়ে গিয়েছিল যে আমি প্রত্যেকদিন রাত্রে হচ্ছে কান্না করতাম এবং খারাপ লাগতো আমার, এবং রুমের ভিতরে বসেই আমি কোরআন তিলাওয়াত করতাম, কারণ এই একটা বিদ্যাই ছিল যে বিদ্যাটা আমি আসলে জানতাম আর কি। তো এরপরে আমি হচ্ছে কি ওইখান থেকে মাসখানিক পরে আমি হচ্ছে বাইরে এসে কোরআন তিলাওয়াত করতে শুরু করি। আমার কণ্ঠ যেহেতু ভালো ছিল, আমি আপনাদেরকে আগেই বলেছি, আমার হুজুররা সবাই আমাকে কণ্ঠের জন্য খুব বেশি আদর করতে ভালোবাসতো। তো আমি প্রথম যেদিন আমার ওই ঘরের বাইরে বসে আমি যখন কোরআন তেলাওয়াতে টান দিই, সূরাতে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আসলে এত চমৎকার মধুর সুর বের হয়। অনেক বছর পরে, অনেক মাস পরে হচ্ছে কি আমি এটা করছি, কারণ মাদ্রাসা থাকতে করেছিলাম। তো এটা আমি যখন বাইরে এসে আমি চোখ বন্ধ করে যখন কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করি, আমার গলা দিয়ে খুব চমৎকার সুর বের হচ্ছিল। তো এরকম করে আমি বেশ কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে আমি ঘরে চলে যাই। তো পরের দিন সকালবেলা আমাকে হচ্ছে কি ওই সর্দারের যে মেয়ে আছে, সেই মেয়েটা হচ্ছে আমাকে ডাকে। কারণ হচ্ছে সে কোনোভাবে জানতে পারে যে আমি এটা করেছিলাম গত রাত্রেবেলা। তো আমি ভয় পেয়ে যাই, কারণ হচ্ছে সর্দারের মেয়ে, আমি তাকে যাকে কখনো দেখিনি, সে আমাকে ডাকছে। নিশ্চয়ই আমার কোরআন তেলাওয়াত শুনে সে বিরক্ত হয়েছে, এবং বিরক্ত হয়েছে বিদায় সে আমাকে ডেকেছে। আমাকে আবার কি শাস্তি দেবে আমি বুঝতে পারছি না, আমি ভয়ে সেখানে যাচ্ছি না। তো তারপর সেই মেয়েটা আমাকে হচ্ছে গিয়ে ডাক দেওয়ার পরে আমি সেখানে গেলাম। তো আমি যাওয়ার পরে আমি রুমে টোকা দিলাম। এর আগে আমি 2বার এই রুমের ভিতরে ঢুকেছি পরিষ্কার করার জন্য ঢুকে আমি বের হয়ে গেছি। তখন আর কি রাজকন্যা ছিল না। তো আমি ভেতরে গেলাম। যাবার পরে আমি বললাম কি যে আমি আসতে পারি? তখন সে বলল কি যে হ্যাঁ আসো। আসলে সেও যে বাংলা কথা বলতে পারে আমি জানতাম না। তবে জিনেদের কাছ সাথে থেকে একটা বিষয় জানতে পেরেছি, সেটা হচ্ছে ওরা যে কোনো ভাষা বা যে কোনো জিনিস ওরা সঙ্গে সঙ্গেই শুনেই রপ্ত করে ফেলতে পারে, এবং সেই অনুযায়ী ওরা বলতে পারে। এটা আমি ওদের কাছ থেকে আসলে শিখেছি। তো এরপরে যেটা হলো, আমি মাথা নিচু করে তো সেখানে দাঁড়িয়ে আছি। মেয়েটা হচ্ছে কি আমার দিকে তাকিয়ে বললো কি যে গতকালকে রাত্রেবেলা কি কোরআন শরীফ তিলাওয়াত তুমি করছিলে? আমি বললাম কি যে আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়ে গেছে। এই কথা বলার পরে সেই মেয়েটা আমাকে বলল, মাফ করবো কিসের জন্য? তোমার ভুল হবে কিসের জন্য? আমি সঙ্গে সঙ্গেই নিচে বসে পড়লাম এবং বললাম কি যে আমাকে মাফ করে দেন। তখন আমার নজর নিচের দিকে, আমি তার দিকে ভুলেও তাকাইনি, কারণ যদি আবার তাকালে কোনো শাস্তি দিয়ে দেয়। আর যেহেতু এটা রাজকন্যা, জিনের সর্দারের মেয়ে, তা আমি তাকে বললাম কি যে আমি আসলে ভুল হয়ে গেছে, আমি আর করবো না। তখন সেই মেয়েটা আমার একদম কাছে চলে আসলো। মেয়েটার গায়ের এত সুন্দর একটা পারফিউম ব্যবহার করেছিল, যেটা
আসলে খুবই চমৎকার। আমার নাকে আসার সঙ্গে সঙ্গে আমার মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। তো আমি এই মেয়েটাকে বললাম কি যে আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। তখন মেয়েটা আমার আমার হাত ধরলো এবং হাত ধরে বললো কি যে, বোকা ছেলে, আমি কি তোমাকে বকা দিচ্ছি নাকি? তুমি খুব চমৎকার করে কোরআন শরীফ তিলাওয়াত করো, আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাত যখন ধরেছে সে, আমার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল, কারণ তার হাত প্রচণ্ড পরিমাণ নরম ছিল এবং শীতল ছিল। আমি ধরে আসলে এর আগে আমি কোনো মেয়ে মানুষের হাত ধরিনি, কিন্তু সে এরকমভাবে যে আমার হাত ধরবে আমি কল্পনা করিনি। সে আমাকে বললো, আমার দিকে তাকাও, নিচের দিকে তাকাতে হবে না, তুমি কোনো অপরাধ করোনি, তুমি বেশ ভালো কোরআন শরীফ তিলাওয়াত করো। এর আগে আমি হালকা পাতলা শুনেছি, কিন্তু গতকালকে আমি এত চমৎকার, এত মধুর লেগেছে আমার কাছে যে আমি কি বলবো তোমাকে। তুমি কি আমাকে প্রত্যেকদিন কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাবে? আমার খুবই ভালো লাগে, কেন জানি না, খুবই চমৎকার লাগে আমার কাছে। আমি তখন বললাম কি যে, সত্যি আপনার পছন্দ হয়েছে? তখন সে মেয়েটা আমাকে বললো কি যে, তুমি উপরের দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কথা বলো। তবে আসলে তাকানোর মতো সাহস পাচ্ছিলাম না, কারণ সে হচ্ছে রাজকন্যা, তার দিকে তাকালে যদি আবার কোনো কিছু হয়, আর আমি যেখানে এসেছি এটা জানার পরে যদি সর্দার আমাকে আবার কোনো শাস্তি দেয়, আমি সেই ভয়ে তাকাচ্ছিলাম না। তারপর আমি যাই হোক, মেয়েটা 2-3 বার বলার পরে আমি তার দিকে তাকালাম, মানে আমি তার দিকে তাকিয়ে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি। কারণ হচ্ছে এত ভয়ঙ্কর সুন্দর আমি আমার চোখ দিয়ে জীবনে কোনোদিন দেখিনি। আমার চোখে দেখা ভয়ঙ্কর সুন্দর মনে হয় একেই বলে। আমি দেখলাম একদম মোমের পুতুল আছে না, মোমের পুতুলের মতো মোম দিয়ে তৈরি একটা অসম্ভব রূপবতী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এর আগে শুধুমাত্র গল্প উপন্যাসে বা এসব জায়গায় শুনেছি যে পরীরা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং তাদের চেহারা গঠন সমস্ত কিছু খুবই চমৎকার হয়। এবার আমি বাস্তবে দেখলাম আসলে যে এত সুন্দরী মেয়ে মানুষ আসলে হতে পারে, আমার কল্পনার বাহিরে ছিল সেটা। আমি সঙ্গে সঙ্গে তাকে দেখে সেখানে আসলে আমি সেন্সলেস হয়ে পড়ি। আমি কেন সেন্সলেস হয়ে পড়ি আমি জানি না, তবে আমার মনে হয় যে তার সৌন্দর্যে আমি বিমোহিত হয়ে, আমি এত সুন্দর আসলে চোখে দেখা যায় না, আমি সঙ্গে সঙ্গে সেখানে সেন্সলেস হয়ে পড়ি। তারপর সেই মেয়েটা, আমার যখন জ্ঞান ফেরে আমি দেখি সেই মেয়েটার বিছানায় শুয়ে আছি এবং সেই মেয়েটা আমাকে ডাকছে এবং কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম আমি জানি না। মেয়েটা হচ্ছে আমার পাশে বসেছিল। আমি ওঠার সঙ্গে সঙ্গেই সে আমাকে বলল, তুমি বসো, এখানে শো, একটু রেস্ট করো, রেস্ট করে তারপরে এখান থেকে যাও। মেয়েটা আমাকে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি চুপ থাকো, তোমার কোনো ভয় নেই, তুমি এখন আমার এখানে আছো আর তুমি একদমই ভয় পেও না। আসলে তোমাকে বেশ কিছুদিন ধরে দেখছি আমার মহলের আশেপাশে ঘোরাফেরা করছো, আসলে তুমি কে? আর তোমাকে দেখে তো আমার কাছে কোনো জিন মনে হচ্ছে না। আমি তখন সেই মেয়েটাকে বললাম কি যে, হ্যাঁ, আমি আসলে কোনো জিন না, আমি হচ্ছে একটা মানুষ এবং আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আমার খুবই সুন্দর একটা জীবন ছিল, কিন্তু হঠাৎ করে একদিন মাদ্রাসা থেকে ফেরার পথে আমি হচ্ছে একটা সাপকে ভুলক্রমে মারি। আসলে মেরে ফেলিনি, সেই সাপটাকে হচ্ছে কি একটা আঘাত করি, কারণ সে আমার রাস্তায় এসেছিল এবং তার পরবর্তী সময়ে সেই আমাকে হচ্ছে কি এরা তুলে নিয়ে আসে এবং বলে কি যে আমি নাকি ইচ্ছা করে সেই সাপটাকে মেরেছিলাম এবং আমি কেন কোনো প্রাণী মারব। তবে আমাদের হাদিসে উল্লেখ করা আছে, ধর্মে হাদিসে উল্লেখ করা আছে যে সাপ দেখলেই সে যদি ক্ষতি করার চেষ্টা করে বা আমার সামনে আসে তাহলে তাকে মারার বিধান আছে। তো আমি সেটা মনে করেই আমি আসলে মেরেছিলাম, কিন্তু এমনটা হবে আমি কখনো ভাবিনি। আপনাদের যে সর্দার আছে সেই সর্দার হচ্ছে কি আমাকে এইখানে শাস্তি দিয়েছে, এই মহলের আশেপাশে আমাকে থাকতে হবে এবং আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে এর আগেও আমি আপনার এখানে এসেছি, আমি আপনাকে দেখিনি। আমি জানতাম যে আমাদের সর্দারের একটা মেয়ে আছে, কিন্তু সেই মেয়েটা যে আপনি, আমি আসলে জানতাম না। আমাকে মাফ করবেন, আমি আসলে আমি যাই এখন না গেলে হয়তো সর্দার দেখলে রাগ করবে। এই কথা বলার পরে সেই মেয়েটা সে আমাকে আবার শুইয়ে দিল হাত দিয়ে। তার হাতটা যখন আমার বুকে রাখলো, আমার বুক যে ধরফর করছিল প্রচণ্ড গতিতে, সে সঙ্গে সঙ্গে মানে হাতটা দিয়ে সরিয়ে নেয়নি, আমার বুকের উপর হাত রাখতে সে বুঝতে পারলো আসলে আমার হার্টবিট কত পরিমাণ বেড়ে গেছে। তো সে আমাকে বলল, তোমার হার্টবিট এত পরিমাণ বেড়ে গিয়েছে কিসের জন্য? আমি বললাম, ভয় লাগছে তো সেই জন্য। তখন সেই মেয়েটা হেসে দিল এবং বলল, শোনো, ভয় পাওয়ার কিছু নেই, আমি কোনো বাঘ ভাল্লুক না যে তোমাকে খেয়ে ফেলবো। আমি তখন বললাম, বাঘ ভাল্লুক না তো কি হয়েছে, আপনি তো একটা জিনের মেয়ে, তাই না? সেই জিনই তো, তাই না? জিনেদের অনেক ক্ষমতা আছে, তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। মেয়েটা আবার হেসে দিল এবং বলল, তুমি আসলেই বেশ মজার মানুষ আছো, মজা করে কথা বলো। আমি কিঞ্চিত হাসলাম তার কথা শুনে, তবে ওরকম অট্ট হাসি না, আমার কেমন যেন ভয় লাগছিল এখানে। তখন মেয়েটা আমাকে বলল, আমার নাম কুসুম, তোমার নাম? আমি মেয়েটাকে বললাম, আমার নাম হাসিব। মেয়েটা বলল কি যে, বাহ, খুব সুন্দর নাম তো।
আমিও তখন বললাম, খুবই সুন্দর নাম তোমারও। আমি তখন বললাম, আপনার নামও খুবই সুন্দর, কুসুম। কুসুম নামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা বলে আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে গেলাম এবং বললাম, আমাকে এখন যেতে হবে, না হলে আমার সমস্ত কাজ পড়ে আছে। তাই বলে আমি ওইখান থেকে জোরপূর্বক উঠে কুসুমের হাতের নাগাল থেকে দ্রুত বেরিয়ে আসলাম। কারণ হচ্ছে কোনোভাবে যদি সর্দার জানতে পারে আমি কুসুমের বিছানায় শুয়েছিলাম আর কুসুম আমাকে ছিছি, তাই বলে আমি দ্রুত চলে আসলাম। এসে আমার ঘরের ভিতরে এসে আমি আমার কাজগুলো শুরু করলাম। এখানে এসেছি প্রায় 3 মাস হয়ে গিয়েছে। 3 মাসের মধ্যে আমি কুসুমকে কোনোদিন দেখিনি। আর ও যদি এই সর্দারের মেয়ে হয়ে থাকে তাহলে আমি তাকে কেন দেখলাম না? আর ও আমাকে সেদিনকে কোরআন শরীফ তিলাওয়াত শুনে আমাকে ডেকেছে। আসলে আমার কাছে কিছু অদ্ভুত অদ্ভুত লাগছে সবকিছু। এমনটা কি আসলে সম্ভব হয়? আর এরকম সুন্দর কি কোনোদিন হতে পারে? শাহজাহানের মমতাজও কি এরকম সুন্দর ছিল? আমি জানি না, তবে এই মেয়েটা এত বেশি সুন্দর। মেয়ে বলছি কিসের জন্য? সে তো একটা জিন, তাই না? পরি হোক বা যাই হোক, একটা জিনই তো। আমার প্রথম দেখাতেই তাকে পছন্দ হয়েছে, আর পছন্দ না হওয়ার মতো কিছু নেই। যেই দেখবে সেই তাকে প্রথম দেখায় পছন্দ করবে, কারণ এত সুন্দর মেয়ে মানুষ আল্লাহ তো হয়তো তাকে নিজে হাতে গড়েছেন। আমি পরের দিন আমার বিল্ডিংয়ের যেসব কাজ ছিল, ওই এলাকার যত কাজ ছিল সেসব কাজ শেষ করে আমি রুমের দিকেই যাচ্ছিলাম। আমি যেটা লক্ষ্য করলাম রুমে গিয়ে, সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম রাজকন্যা আমার রুমের ভিতরে বসে আছে। আমার ছোট্ট একটা রুম, খুপড়ির মতো। সেই রুমের ভিতরে রাজকন্যা যে এসেছে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি বললাম কি যে, আরে আপনি এখানে কেন এসেছেন? যদি সর্দার জানতে পারে যে আপনি আমার রুমে এসেছেন, তাহলে সর্দার আমার শাস্তি আরো বেশি বাড়িয়ে দিবে এবং আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে, আবার কারাগারেও নিক্ষেপ করতে পারে। বাইরে আছি, ভালোই আছি। এই কথা বলার পরে কুসুম বলল কি যে, এমনটা কিছুই করবে না। আমার বাবা আমার কথাই শোনেন, বুঝছো? তুমি একদমই চিন্তা করো না, আমি যেটা বলবো সেটাই করবে। তখন কুসুম বলল কি যে, শোনো, আমি তোমার এখানে এসেছি তোমার কণ্ঠে কোরআন শরীফ তিলাওয়াত শোনার জন্য। বা একটা গানও গাইতে পারো, বা একটা গজলও করতে পারো, আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর কণ্ঠ লুকিয়ে রেখেছো কেন এতদিন ধরে? আমি আসলে জানতাম না যে তুমি হয়তো এরকমভাবে গান করো বা তিলাওয়াত করো। আমি এর আগেও কয়েকবার শুনেছি, কিন্তু গতকালকে তোমাকে দেখে আমি আসলে বুঝতে পারিনি যে এটা তুমি ছিলে। আর তোমাকে দেখতেও তো অসম্ভব রকমের সুন্দর। তুমি একজন হ্যান্ডসাম ছেলে, তোমাকে এখানে থাকা উচিত না। আমি দেখি বাবার সঙ্গে কথা বলবো, বলে তোমাকে কাজ থেকে বঞ্চিত করব, ঠিক আছে? তারপর তুমি আরামে থেকো। তারপর আমি বললাম কি যে, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব আমাদের বাড়িতে। আমার বাবা মার কথা খুবই মনে পড়ে। বাবা মা নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি কোথায় গিয়েছি সেটা হয়তো তারা অবশ্যই এখনো জানে না। তারা হয়তো ভেবেছে আমি হারিয়ে গিয়েছি। কি কষ্টের বিষয়, তাই না, বাবা মাকে ছাড়া থাকতে? তখন কুসুম বলল কি যে, তুমি এখনো বড় হয়ে গিয়েছো, এখন এরকমভাবে ছোটবেলার মতো কথা বললে কি হবে নাকি? আমি বললাম, আপনার কাছে হয়তো এমনটা লাগতে পারে। কুসুম তখন বলল কি যে, আপনি করছো কিসের জন্য? আমি একই বয়সী, আপনি না করলেও হয়। আমি বললাম, আপনি হচ্ছেন সর্দারের কন্যা, তাও জিনের সর্দারের কন্যা, আমি কি আপনাকে তুমি বলতে পারি? তখন জিনের সর্দার কন্যা বলল কি যে, এমনটা কোনো কিছুই না, এই পৃথিবীতে সবাই সমান, বুঝছো? মানুষ হোক আর জিন হোক, তুমি আমাকে তুমি করে বলতে পারো। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলতে এসেছেন বলেন, না হলে এখান থেকে চলে যান, কারণ হচ্ছে যে কোনোভাবে সর্দার দেখতে পারলে আমার শাস্তি আরও বাড়িয়ে দেবে। তখন কুসুম বলল, তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত না শুনে তো আমি যাব না। কুসুম যেখান থেকে যাবে না আমি খুব ভালোভাবে জানি, খুবই জেদি জিন মেয়ে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি তাকে একটা গজল গিয়ে শোনালাম। যে গজলটা শোনার পরে আমি দেখছি যে সে এতটা বিমোহিত হয়েছে আমার প্রতি, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আসলে ভীষণ লজ্জা পাচ্ছিলাম। আমি বললাম, আপনি প্লিজ এখন এখান থেকে যান। যদি কোনোভাবে কেউ দেখতে পায় যে আপনি আমার রুমে এসেছেন, তাহলে খুবই কেলেঙ্কারি হয়ে যাবে। তারপর সে আমাকে বলল কি যে, আমার হাত ধরো তো। আমি বললাম, না 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 না, এটা আমি পারবো না, আমি ভুলেও এটা পারবো না। তারপর সে আমার হাত ধরলো শক্ত করে। হাত ধরার সঙ্গে বলল কি যে, চোখটা বন্ধ করো। আমি বললাম, কেন? সে আমাকে বললো, চোখটা বন্ধ করবা তো? আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলাম। ওই সময়টা ছিল হচ্ছে আমার বিশ্রাম নেওয়ার সময়, কারণ সারাদিন শেষে আমি এই একটা সময়ই পাই যখন আমি বিশ্রাম নেই এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাই, এবং পরদিন সকালবেলা উঠে আমার কাজ আবার শুরু হয়ে যায়। আমি যখন চোখ বন্ধ করলাম এবং পরবর্তীতে ও বলল কিছু চোখ খোলো, আমি চোখ যখন খুললাম আমি দেখলাম খুব চমৎকার দেখতে একটা ফুলের বাগানের মধ্যে চলে এসেছি। বাগানের পাশেই ছোট্ট একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে চমৎকার সব পদ্ম ফুল ফুটেছে এবং পুকুরের চারপাশে সুন্দর সুন্দর সব পাখি বসে আছে।
এবং ফুলের গন্ধে যেন মাতম হয়ে যাচ্ছি। এত চমৎকার জায়গা এর আগে আমি কোনোদিন দেখিনি। আসমানের দিকে তাকিয়ে দেখি জ্যোৎস্না খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে। মেয়েটা আমাকে এখানে নিয়ে এসেছে, এটা তার পছন্দের জায়গা। তার বাবাকে বলে সে এরকম একটা জায়গা বানিয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে আমাকে এখানে কিভাবে নিয়ে আসলো আমি সেটাই বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে এখানে এত দ্রুত কিভাবে নিয়ে আসলেন? মেয়েটা আমাকে তখন জানালো, এটা কোনো ব্যাপার না, এটা আমাদের জন্য খুবই ইজি কাজ। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? মেয়েটা আমাকে জানালো যে এটা আমার পছন্দের জায়গা, তোমাকে দেখানোর জন্য নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। আমি বললাম, খুবই চমৎকার জায়গা, এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। মেয়েটা আমার হাত ধরলো এবং বললো কি যে আসো আমার সঙ্গে। আমি বারবার শুধুমাত্র লজ্জা পাচ্ছিলাম, ওর এত সুন্দর নরম হাত দিয়ে আমাকে এবার এরকমভাবে বারবার ধরছে। আমি আসলে খুবই লজ্জা পাচ্ছি। আমি প্রথম দেখাতেই তাকে পছন্দ করেছিলাম সেটা তো আমি জানি, কিন্তু সে যে একটা জিনের মেয়ে এবং রাজকন্যা, আর আমাকে তো এখানে বেশি দিন থাকতে হবে না, আর মাত্র 8 মাসের মতো থাকতে হবে। তারপর আমি তো এখান থেকে ছাড়াই পেয়ে যাব। ততদিনে এর সঙ্গে এভাবে থেকে আমি কি করব? আর তাছাড়া এটা যদি সর্দার কোনোভাবে জানতে পারে তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। মেয়েটা আমাকে সেই পুকুর ঘাটে নিয়ে গেল এবং বললো এটা আমার সব থেকে পছন্দের জায়গা। তারপর পুকুর ঘাটে বসলো, ও আমার পাশে বসলো, বসে আমাকে বললো কি যে এবার আমাকে 1 ঘন্টা তুমি কোরআন তিলাওয়াত করে শোনাবে, আমার কাছে খুবই ভালো লাগে, প্লিজ প্লিজ এটা করো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আর এখানে সর্দারও নেই তাহলে শোনানোই যায়। আমি অনেকক্ষণ গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করলাম। মেয়েটা খুবই মনোযোগ দিয়ে শুনছিল। খানিকক্ষণ বাদে লক্ষ্য করলাম মেয়েটা যে আমার পাশে বসেছিল সে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো। বললো কি যে আমার ঘুম ঘুম পাচ্ছে, এত চমৎকার কণ্ঠ, আহ কি চমৎকার। সে আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লো। আমি তার চেহারার দিকে তাকিয়ে আছি এবং খানিকক্ষণের মধ্যেও সে ঘুমিয়েও পড়লো। আসলে সে আমার কাছে কি চাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আমার কোলের উপর কেন ঘুমিয়ে পড়লো? তার হাতটা নিচে পড়ে যাচ্ছিল, আমি তার হাতটা ধরে তার বুকের উপর উঠিয়ে দিলাম। তার পুরো শরীর, পুরো বুক, পুরো মুখ সবকিছু দেখতে এত চমৎকার। আসলে আমি নিজেই একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। জীবনের প্রথম হয়তো এরকম অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তাকে দেখি আসলে আমি কি করব। তার লম্বা লম্বা চুল আমার পায়ের সঙ্গে লেগেছিল। আমি তার মাথায় কি হাত বুলিয়ে দিব নাকি অন্য কিছু। তারপর সে অনেকটা সময় ঘুমালো এবং অনেকটা সময় পরে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো আমি তখন সেখানেই সেরকমভাবেই বসে আছি যেরকমভাবে ও আমার কোলের ওপর শুয়েছিল মাথা রেখে। ও উঠে সঙ্গে সঙ্গে বলল, হাসিফ তুমি এখন ওইখানে আমাকে নিয়ে বসে আছো? আমি তো ভেবেছিলাম যে তুমি, কিন্তু আমি যে তোমার কোলের উপর শুয়ে আছি তুমি আমাকে ডাক দিবে না, তোমার কষ্ট হয়নি? সে দেখলো কি যে অনেকটা বেলা হয়েছে, প্রায় 2 ঘন্টা মাঝখানে পেরিয়ে গিয়েছে। এই 2 ঘন্টা আমি শুধু ওকে দেখেছি এবং মনে মনে অনেক স্বপ্ন এঁকেছি। আসলেই মেয়েটা এত সুন্দর, একে দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছি একটু একটু করে। আসিফ তুমি আমাকে এরকমভাবে শুয়ে রেখেছিলে তোমার কোলে এত সময় ধরে, তুমি আমাকে ডাক দিবে না? আমার তো ঘুম পাচ্ছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি এত কষ্ট করতে গিয়েছো কিসের জন্য? আমি বললাম, না না, আপনি ঘুমাচ্ছিলেন যার কারণে আমি আপনাকে আর ডাক দিইনি, ডাক দিলে যদি ঘুম ভেঙে যেত। তারপর কুসুম বলল কি যে আসিফ তুমি এরকম সংকোচ করো কিসের জন্য, এরকম লজ্জা পাও কিসের জন্য? তোমার তো লজ্জা পাওয়ার দরকার নেই, তুমি আমার সঙ্গে আছো, তুমি নিঃসংকোচে সবকিছু করতে পারো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন কি আমরা বাড়িতে যেতে পারি? তখন সেই মেয়েটা বলল কি যে না, এখন আমরা গোসল করব। আমি কুসুমকে বললাম, হ্যাঁ আমি গোসল করব না, আমি আপনার সঙ্গে কিভাবে গোসল করব? আপনি একটা, না 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 না, এটা সম্ভব না। এটা বলার পরে কুসুম আমাকে ধাক্কা মেরে সেই পানির মধ্যে ফেলে দিল। পুকুরের জল এত পরিমাণ ঠান্ডা যে আমার গাকে একদম শীতল করে দিল। সঙ্গে সঙ্গেই কুসুমও পানির ভিতরে নেমে গেল এবং কুসুম আমাকে পানি ছিটিয়ে দিতে লাগলো। কুসুমের হাসি এত চমৎকার, তার চুলগুলো পানিতে ভিজে একদম মলিন হয়ে গেল। কুসুম আমাকে দেখে হাসছিল আর আমার গায়ে পানি ছিটাচ্ছিল, আমিও তার গায়ে হাসছিলাম আর তার সঙ্গে তার গায়ে পানি ছিটাচ্ছিলাম। এরকম করে অনেকক্ষণ গোসল করার পরে কুসুম আমাকে সঙ্গে করে তার নিজের রুমে নিয়ে গেল এবং বলল কি যে তুমি এখানে বসো, আমি চেঞ্জ করে আসছি, আর এই যে নাও এই কাপড়টা দিয়ে তুমি তোমার শরীর মুছে নাও, তারপর আমি তোমার রুমে তোমাকে দিয়ে আসবো, ঠিক আছে? তোমার কাপড় তো মনে হয় এখানে নেই, তাই না? আমি বললাম, না না এখানে নেই। এখানে আসার পরে এখানের জিনেরা আমাকে কিছু অদ্ভুত কাপড় দেয়, যে কাপড়গুলো আমাকে পরতে হয়। আসলে এগুলো জিনেদের কাপড়, কাপড়গুলোর রং কালো, প্রত্যেকটা কাপড়ের রং কালো। এরা কালো কাপড় ছাড়া হয়তো কোনো কাপড়ই পরে না। তারপর আমাকে সেই মানে এক ধরনের বোরকার মতো কাপড়, যে বোরকার মতো কাপড় ওরা সেদিনকে পরে আমাকে আনতে গিয়েছিল, এই ধরনের কাপড় এগুলোই আমি পরি। তারপর ও ভেতরে চলে গেল এবং ভেতরে গিয়ে সে
খানিকক্ষণ বাদে প্রায় 20 মিনিট পরে আসলো। আসার পরে সে তার চুলগুলো তখন ভেজা ছিল এবং সে আরেকটা সাদা রঙের একটা ড্রেস পরে আসলো। তাকে দেখতে এবার সত্যিই পরীর মতো লাগছিল। সাধারণত রূপকথার গল্পে আমরা যেরকম পরী দেখেছি সেরকম পরীর মতো লাগছিল, শুধুমাত্র তার একটা ডানাই বাকি ছিল। ডানাটা থাকলে হয়তো সম্পূর্ণরূপে পরীর মতোই লাগতো। তো এটা দেখে আমি আসলে তার প্রেমে পড়ে গিয়েছি কিনা জানি না, প্রেমে তো প্রথম দেখাতেই পড়ে গিয়েছিলাম। সে আমাকে বলল, চলো তোমাকে দিয়ে আসি, আর না হলে তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার রুম থেকে কাপড়গুলো আনানোর ব্যবস্থা করি, তারপর আমার সঙ্গে এখানে থেকো, আজকে রাতে আমরা গল্প করবো অনেক, ঠিক আছে? আমি বললাম, না না না, ছি, আমি এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, আর আপনি না এখানে থাকবো না। এই কথা বলার পরে সে বলল, ছিজি করছো কিসের জন্য? আমি বললাম, না 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 কিছু না, আমাকে মাফ করবেন, সরি, ভুল হয়েছে। তো এই কথা বলার পরে ও তখন আবার হেসে দিল, বললো কি যে আমি একটু আগুন গরম করে তোমার দিকে তাকালেই তুমি এরকমভাবে রেগে যাও, মানে ভয় পাও কিসের জন্য? আমি বললাম, কই, ভয় পাই না। আমি ঠোক গিলতে শুরু করলাম। তারপর সে আবার হাসতে লাগলো, এত সুন্দর করে হাসে যে তার হাসিটাও খুব বেশি চমৎকার। তারপর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর সে আমাকে আমার নিজের রুমে দিয়ে তারপর সে চলে গেল এখান থেকে। আমি কাপড় চোপড় বদলে আজকে সারা রাতের ঘটনা এখন পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু মনে করতে লাগলাম। মনে করে আমার আসলে এত বেশি ভালো লাগছিল, তখন আমি আসলে বাড়ির কথা আর মনেই করতাম না, কারণ মনে পড়তো না আমার বাড়ির কথা, কারণ আমি কুসুমের সঙ্গ পেয়েছিলাম। কুসুম হচ্ছে গিয়ে অসম্ভব রকম সুন্দরী একটা মেয়ে, এবং কুসুম আমাকে প্রায় দিনই এরকমভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। এরকমভাবে সে পুকুর ঘাটে আমরা মাঝে মধ্যে গোসল করতে যেতাম, ওই ফুলের বাগানে আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো, গজল শুনতো, মাঝে মধ্যে গান শুনতো। সব মিলিয়ে কুসুমে এবং আমার দিন বেশ ভালো কাটছিল। ওই দিন সন্ধ্যাবেলা কুসুম আমাকে তার নিজের রুমে ডাকলো এবং বললো কি যে আজকে হচ্ছে কি আমাকে আমার সঙ্গে বসে গল্প করবো, আজকে আমার মন খারাপ। আমি কুসুমকে বললাম, ও তোমার মন খারাপ কিসের জন্য, কি হয়েছে? তো কুসুম বললো কি যে আজকে মন খারাপ কিসের জন্য আমি বলবো না, তুমি এটা গেস করে আমাকে আমার মন খারাপ ভালো করবে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর কুসুমের সঙ্গে আমি হচ্ছে কি বসেছিলাম, কুসুমের বিছানার উপর বসেছিলাম। কুসুম হচ্ছে তার বিছানায় হেলান দিয়ে বসেছিল, এবং খানিকক্ষণ বাদে সে আমার যে পা আছে সেই পায়ের উপর এসে তার মাথাটা রেখে শুলো এবং বললো, আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি বললাম, সত্যি দিব? সমস্যা হবে না তো তোমার? কুসুম বললো কি যে না না, কিসের সমস্যা, তুমি মাথায় হাত বুলিয়ে দাও এবং আমার হাতটা ধরবে একটু। আমি বললাম, না না, আমার লজ্জা করছে, আর এটা আসলে উচিত না। আমি কুসুমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কুসুমের মাথাটাও খুব বেশি নরম এবং খুবই সফট। কুসুমের যে হাত আছে সে নিজে থেকেই আমার হাতটা ধরলো এবং হাত ধরে আমার হাত তার হাতের সাথে মুষ্টি করে শক্ত করে ধরে আছে। আমি তাকে হচ্ছে কি এরকমভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তো কুসুম আমাকে বললো কি যে খুবই ভালো লাগছে, শোনো হাসিব, তোমাকে আমি একটু কথা বলতে চাই, তুমি কি সেটা রাখবে? আমি বললাম, হ্যাঁ বলো, তুমি যা বলবে তাই তো আমি শুনবো, তাই না? তাছাড়া তো কোনো উপায় নেই, আর তুমি সর্দারের মেয়ে আর আমি সামান্য একজন মানুষ, তোমাদের গোলাম মাত্র। আসিফের এই কথা শুনে কুসুম বললো কি যে, আসিফ তোমাকে কতবার বলেছিলাম তুমি এসব কথা বলবে না, সেটা তো ভুল ছিল একটা, তাই না? আর তুমি এসব এরকমভাবে বলো কিসের জন্য? আমি বাবার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলেছি, সে তোমার অপরাধ তো মাফ করেছে, তাই না? সে তো তোমাকে এখন এত বেশি কাজও করায় না, সে অল্প স্বল্প কাজ করে এখন, আগে যেরকম করাতো, তাই না? তো এত বেশি এরকমভাবে বলো কিসের জন্য? সে প্রচণ্ড রেগে গেল কুসুম। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে আমি বুঝতে পারতেছি যে হয়তো আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি। এই বিগত 6 মাসে আমার সাজানোর মনে হয় 3-4 মাস বাকি আছে। বিগত 3 মাসে বা 3.5 মাস হবে, এই 3.5 মাস আমি কুসুমের সঙ্গে অনেক মিশেছি। কুসুম আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে, কুসুমের সঙ্গে অনেক জায়গায় গল্প করেছি, বসে একসঙ্গে অনেক সময় পার করেছি। এবং এই 3 মাসে কীভাবে যে আমি কুসুমকে ভালোবেসে ফেলেছি আসলে আমি নিজেও বুঝতে পারিনি। তো কুসুম আমাকে ওই দিনকে চোখ বন্ধ করে ও শুয়ে আছে। তো কুসুম হঠাৎ করে বলল, আসিফ একটা কাজ করবা? আমি বললাম কি যে কি কাজ? তখন কুসুম বলল কি যে আমার কপালে একটা চুমু খাওয়া খুব ইচ্ছে করছে। আমি বললাম, সে কি বলছো, তোমার কপালে চুমু খাবো? আসিফের এই কথা শুনে কুসুম বলল, তুমি কথায় কথায় ছিচি করো কিসের জন্য? যদি না শোনো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি বললাম, দিব? কুসুম বলল, হ্যাঁ। আমি এই সঙ্গে সঙ্গে কুসুমের কপালে একটা চুমু খেলাম এবং কুসুম বলল কি যে খুবই আরাম লাগছে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কথাটা শুনবে? আমি বললাম, হ্যাঁ কুসুম বলো। তখন কুসুম বলল, আসিফ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি
এই কথা বলার পরে আমি আসলে ওইখান থেকে উঠে যাই এবং ওর মাথাটা তখন ওই খাটের উপর পড়ে থাকে এবং ও তখন সঙ্গে সঙ্গে উঠে পড়ে বলে কি যে কী ব্যাপার, তুমি উঠে গেলে কিসের জন্য? তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম কি জাস কুসুম, দেখো আমিও তোমাকে ভালোবাসি, সেটা তুমি খুব ভালোভাবেই জানো, এবং আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা কি কোনোদিন সম্ভব বলো? আমি একটা সাধারণ মানুষ আর তুমি একটা জিনের মেয়ে, এটা কি কোনোদিন ভালোবাসা পরিণত হবে? বা তুমি বলো, এটা কি কোনোদিন সম্ভব? কুসুম এই কথা বলার পরে বললো কি যে অবশ্যই সম্ভব। তুমি আমার সঙ্গে বিগত কয়েক মাস ধরে ছিলে না, আমরা কত আনন্দ করেছি, মজা করেছি, তুমি জানো না? আমি বললাম কি যে কিন্তু কুসুম, সঙ্গে সঙ্গে কুসুম আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরলো এবং আমার ঠোঁটে ঠোঁট রাখলো। প্রথমবারের মতো এরকম সুখের অনুভূতি পেয়ে আমি যেন একদম পাগল হয়ে যাচ্ছিলাম। কুসুম প্রায় 1 মিনিট ধরে আমাকে চুমু খেলো এবং আমিও কুসুমকে প্রথমবারের মতো চুমু দিয়ে মানে আমার এত বেশি মজা লাগছিল, আনন্দ লাগছিল, এটা অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। কুসুম আমাকে জড়িয়ে ধরে বলল এবং কান্না অভিজড়িত কণ্ঠে বলল, আসিফ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই। প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম সেদিনই তোমাকে আমি পছন্দ করে ফেলেছিলাম, এবং তার পরবর্তীতে তুমি যখন কোরআন শরীফ তিলাওয়াত করে আমাকে শোনাতে, গজল গান বা তোমার কণ্ঠ এত বেশি মায়াবী, এত বেশি মধুর যে আমাকে পাগল করে দিত। আমি ঘরে থাকতে পারতাম না যখন তুমি কোরআন শরীফ তিলাওয়াত করতে, গজল করতে বা গান গাইতে। আমার কাছে এত চমৎকার লাগতো যে আমি আসলে বলতে পারবো না। এত চমৎকার একটা বাকযন্ত্র তোমাকে খোদা দিয়েছে, এটা আসলে খুবই চমৎকার। আমি সঙ্গে সঙ্গে বললাম কি আচ্ছা কুসুম, এটা কি আসলে আসলে কি কিছু হবে না? বা কুসুম তখন বলল, চুপ থাকো, কিছু হবে না, তুমি এখন থেকে আমার, সবসময়ের জন্য আমার, ঠিক আছে? আমি বললাম কি যে সত্যি তো, কিছু হবে না তো? আর আমিও নিজেকে কুসুমকে অনেক বেশি ভালোবাসতাম, আমার নিজের কাছেই খুবই ভালো লাগছিল, কারণ আমার প্রেমিকা, যাকে কিনা আমি আমার নিজের জীবনের চেয়েও ভালোবাসি, হোক সে একটা পরী বা জিন, যাই হোক, তাকে তো আমি ভালোবেসে ফেলেছি, তাই না? এখন তো আর পিছু যাওয়া সম্ভব না। ও যদি আমাকে এখানে বিয়ে করে রাখতে পারে, আমি এখানে সারা জীবনের জন্য থেকে যাব, কোনো সমস্যা নেই, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি এবং আমার জীবন মরণ এখন থেকে ওই। কারণ আমার বাড়ির কথা তখন খুব বেশি একটা মনে পড়তো না, আমার বাড়িতে কী হয়েছিল বা আগে কী ছিল সেসব বিষয় আমার আসলে অতটা মায়া আমাকে টানতো না, আমাকে শুধুমাত্র কুসুমই টানতো। তারপর কুসুমের সঙ্গে আমি ওই দিন ওইখানেই থাকলাম আর কি। আমি মাঝে মধ্যেই কুসুমের সঙ্গে থাকতাম এবং কুসুমের ঘরে কুসুমের সঙ্গে ঘুমাতাম। কুসুম আমাকে ছাড়া ঘুমাতে পারতো না, বলতো যে আমাকে তোমার সঙ্গেই ঘুমাতে হবে এবং তুমি এখানেই থাকবে আমার সঙ্গে, রাত্রেবেলা বিশেষ করে তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আমি বললাম কি যে এটা যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম কি যে না না, এরকম কোনো কিছু হবে না। কুসুম তখন বললো কি যে এরকম কোনো কিছুই হবে না, কেউ টেরই পাবে না। কুসুম আর আমি এভাবে মেলামেশা করতে লাগলাম। কুসুম আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত এবং আমাদের প্রেমের জীবন এবং ভালোবাসার এই সময়টা খুব বেশি চমৎকার কাটছিল। কুসুম আমাকে ওই দিন রাত্রেবেলা আমাকে একটা জায়গায় নিয়ে গেল। প্রথম দিন যে পাখিটাই করে আমি উড়িয়ে আমাকে নিয়ে এসেছিল, সেই পাখিটাই আমাকে কুসুম আকাশে সাওয়ার করালো এবং সমস্ত আকাশ উপর থেকে দেখালো। তো দেখার ওই সময় হচ্ছে কি আসার পথে একটা জিনের সঙ্গে কুসুমের দেখা হলো। সেই জিনটা বললো কি যে তোমরা এখানে কি করছো? তখন কুসুম বললো কি যে আমি ওকে একটু ঘুরতে নিয়ে এসেছি, ও আসলে সারাদিন কাজ করে তো কিছু দেখতে পায় না বা একটু কষ্টের মধ্যে আছে, আমি ওকে সেজন্য ঘুরতে নিয়ে এসেছি। তখন সেই জিনটা বললো কি যে এত রাত্রেবেলা এইখানটায়, তোমার তো এখন ঘরে থাকার কথা, তুমি এখানে কি করছো রাজকন্যা? তখন সে বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আমি আসলে ওকে দেখাতে নিয়ে এসেছিলাম। তখন সেই জিনটা আসলে সন্দেহ করে যে আসলে কি হয়েছে। তো সন্দেহ করার পরে সে তার সর্দারকে গিয়ে বলে যে এরকমভাবে দেখেছে। তো সর্দার আবার আমাকে ডাকার পরে বলে কি যেরকম করেছিস তুই? আমি বললাম সর্দার ভুল হয়ে গেছে, উনি আমাকে হচ্ছে গিয়ে বলছিল যে একটা কাজের জন্য নিয়ে যাবে, তো আমি বারবার না করেছি কিন্তু উনি শুনেনি। তো পরবর্তীতে হচ্ছে কুসুমকে ডেকে জিজ্ঞেস করে যে ওকে কেন নিয়ে গিয়েছিলি। কুসুম তখন বলে কি যে আমি আসলে দিকে একটা কাজে যাচ্ছিলাম, তো আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে। তখন সর্দার বলে এত রাতে? কুসুম বলল কি যে হ্যাঁ এত রাতে, একটু জরুরি কাজ ছিল তো, ওকে ডাকছিলাম কিন্তু আসেনি, তো যার কারণে আমি কাউকে পাচ্ছিলাম না, ওই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম আর কি, আর ওকে ঘুরিয়েও একটু দেখানো যাবে। এটা বলার পরে আবার বলে কি যে ঠিক আছে, এরকম কাজ যেন না হয়, এরকম চাকর বাকরের সঙ্গে যেন আর নাম এসো, ঠিক আছে? আমি সেখান থেকে চলে আসলাম এবং এসে আমার খুব মন খারাপ ছিল, আমি ঘরের ভিতরে শুয়ে থাকলাম। কুসুম আমাকে ডাকতে আসলো। আমি বললাম দেখো কুসুম, তোমার বাবার কথা শুনেছো? আমি চাকর বাকর এবং আমার সঙ্গে তোমার হয়তো যায় না, তাই না? আর আমার মনে হয় যে হয়তো আমি তোমার সঙ্গে এখানে না থাকাটাই আমার জন্য ভালো হবে, আর আমাদের সম্পর্ক কোনোদিন তোমার বাবা মেনে নিবে না, তুমি সেটা কি জানো? কুসুম তখন বলে তুমি এত বেশি
চিন্তা করছো কিসের জন্য, আমি আছি তো। তারপর কুসুম আমাকে অনেক জোরপূর্বক তার রুমে নিয়ে যায়। আমি ভীষণ রাগ করি যে আমি তোমার রুমে আর যাবো না, তোমার সঙ্গে থাকবো না। যদি সর্দার জানতে পারে তাহলে এখানে আমাকে সারা জীবনের জন্য কয়েদ করে রাখবে আর আমাকে শাস্তি দিবে, সেটা তুমি বুঝতে পারছো। তখন কুসুমের এই কথা বলার পরে কুসুম আমাকে তার বুকের মধ্যে শক্ত করে টেনে নেয় এবং বলে কি যে এরকমটা কিছু হবে না বোকা, আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার সঙ্গেই থাকবো, ঠিক আছে। তারপর কুসুম আমাকে তার সঙ্গে তার বিছানায় নিয়ে যায় এবং ওই দিন প্রথমবারের মতো আমাদের হচ্ছে গিয়ে শারীরিক সম্পর্ক হয়। আমরা একে অন্যের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি তখন খুব মন খারাপ ছিল, যার কারণে এমনটা হয়েছিল। আমি আসলে এমনটা করতে চাইনি বিয়ের আগে, কারণ হচ্ছে বিয়ের আগে করা উচিত না। আমি কুসুমের রুমে ঘুমাতাম ঠিক আছে, কিন্তু কুসুমের সঙ্গে এরকমভাবে এত কাছাকাছি ঘুমাতাম না। আমাদের মাঝখানে হচ্ছে কি একটা ব্যারিয়ার থাকতো। কিন্তু এই প্রথমবারের মতো কুসুম আমার এতটা কাছাকাছি চলে আসে এবং পরের দিন আমি আসলে নিজেকে বোঝাতে পারি না যেটা আমি কাল কী করলাম গত রাতে বা কী হয়েছে, বা যেহেতু আমরা দুজনই যৌবন ছিলাম এমনটা হওয়াটা স্বাভাবিক ছিল। তো কুসুম নিজেও খুব মানে বললো কি যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না আসিফ, আমরা তো সামনে বিয়ে করবো তাই না। আমি দেখি বাবাকে সমস্ত ঘটনা বলবো। আমার শাস্তির আর কিছুদিনই বাকি ছিল, হয়তো 10-15 দিন বাকি ছিল 1 বছর পূর্ণ হতে। এবং এই 1 বছর আমাদের কুসুমের সঙ্গে আমি প্রথম 3 মাস বেরিয়েছি, তারপর ভালোবাসার সম্পর্ক প্রায় 5 মাসের মতো এরকমভাবে আমরা একসঙ্গে থেকেছি। তো লাস্টের কয়েকদিন আমি যেহেতু চলে যাব, আমার কুসুম হচ্ছে কি বারবার বলছিল যে সে বাবাকে বলে দিবে যে সে আমাকে ভালোবাসে। এবং ওই দিনকের পর থেকে, মানে যেদিনকে শারীরিক সম্পর্ক হয়েছিল তারপর থেকে 3 মাস পরে হচ্ছে গিয়ে হঠাৎ করে কুসুম একদিন আমাকে ডাকে এবং ওই দিন থেকে মানে কিছুদিন সময় বাকি ছিল, 10-15 দিন, 2 সপ্তাহের মতো ছিল। 2 সপ্তাহ পরে হচ্ছে ওরা আমাকে নামিয়ে দিয়ে আসবে শর্ত অনুযায়ী। তো কুসুম আমাকে ডেকে বলে কি যে চলো আমি বাবাকে সমস্ত ঘটনা বলে দিই। আমি বললাম কি যে বললে কি সে মানবে, আমার তো মনে হয় না যে সে মানবে। তখন কুসুমের সঙ্গেই আমি কুসুমের রুমের ভেতরে বসেছিলাম এবং কুসুমকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিলাম এবং আমরা বসেছিলাম। কুসুমের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, কুসুম আমার কোলের মধ্যে শুয়েছিল। সে প্রথম দিনের মতো হাত বুলিয়ে দিয়েছিলাম। ঠিক তখনই দরজা খুলে দাসী চিৎকার করে যে না না, এখন ভিতরে আসা যাবে না। তো তখনই ওখানে ওই সর্দার চলে আসে আর কি। তো দাসী তো সর্দারকে আটকাতে পারে না, সঙ্গে সঙ্গে সর্দার ভেতর চলে আসে। আসলে সর্দার তখন এসেছিল তার মেয়েকে কিছু একটা বলার জন্য। এই মহলে সাধারণত সর্দার আসে না, এবং এসে যখন দেখে যে আমার কোলের ওপর তার মেয়ে শুয়ে আছে এবং তার মেয়ে চোখ বন্ধ করে আছে, আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এটা দেখার পরে সর্দার তো মাথা গরম হয়ে যায়, সে একদম আগুন দৃষ্টিতে আমার দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে আমাকে উঠে একটা আছাড় দেওয়ার মতো একটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমি আসলে বলি যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি আসলে কিছু করতে চাইনি। সঙ্গে সঙ্গেই কুসুম উঠে বসে এবং উঠে আমাকে প্রোটেক্ট করে, আমাকে কাছে টেনে নেয় এবং বলে কি যে ওর খবরদার গায়ে হাত দেবেন আব্বা, আমি ওকে ভালোবাসি, ওকে আমি পছন্দ করি এবং আমি বিয়ে করবো। আমি তোমাকে সেই কথা আজকে বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই তুমি চলে আসছো, ভালো হয়েছে। এই কথা বলার পরে সে তো সর্দার তো প্রচণ্ড পরিমাণ রেগে যায়। কি একটা মানুষের বাচ্চা যে কিনা কোনো ক্ষমতা নেই, সে তোকে ভালোবাসবে, তোকে বিয়ে করবে, এটা তুই স্বপ্ন ভাবলে কীভাবে। তারপর আমার কুসুমের আব্বা যে ছিল সে বলে কি যে ওকে এখনই আমি মেরে ফেলবো আর ওকে আমি কারাগারে নিক্ষেপ করব সারা জীবনের জন্য, হয়তো মেরে ফেলবো, নাহলে কারাগারে নিক্ষেপ করব। এত বড় সাহস, ওকে এখানে রাখাটাই আমার ভুল হয়েছে। তারপর সেখানে হচ্ছে কি আমার আব্বার যে উপদেষ্টা বা মন্ত্রী যাকে বলে সে ছিল, কুসুমের মন্ত্রী উপদেষ্টা ছিল, আব্বার উপদেষ্টা। সে বললো কি যে সর্দার আসলে এদিকে আসুন। তারপর সে তাকে কি যেন শিখিয়ে নিয়ে আসলো। শিখিয়ে নিয়ে আসার পরে সে বললো কি যে ঠিক আছে, তোর তো শাস্তির কয়েকদিনই বাকি আছে, এরপরে হচ্ছে গিয়ে দেখি কি করা যায়। এই কথা বলার পরে কুসুম অনেকটা খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে আর যেহেতু এখানকার রুলস ছিল যে শাস্তি শেষ হওয়ার আগে কাউকে কোনো শাস্তি মওকুফ করা হয় না, মওকুফ করা হয় শুধুমাত্র একটা দিনে। সেই একটা দিন আসেনি এখনও, সম্ভবত কিছুদিন পরে আসবে। সেটা হচ্ছে এই রাজ্যে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান হওয়ার সময় এই কাবিলায় সেই অনুষ্ঠানের সময় শাস্তি মাফ করা হয় কারাগারে যারা থাকে। তো তখন ওই রূপসী কুসুমকে বলেছে যে আচ্ছা ঠিক আছে, আর কয়েকদিন বাকি আছে, ওর শাস্তি শেষ হোক, তারপরে বিষয়টা ভেবে দেখছি। তো এর মাঝখানে ও বলে কি যে কুসুম ওকে এখানে না, ওকে অন্য একটা মহলে থাকতে দিব, ওইখানে থাকুক, ঠিক আছে। কুসুম বলে কি যে না না, ও এখানেই থাকবে এবং আমার এই যে রুমে আছে ওই রুমেই থাকবে আমি। তখন কুসুমের বাবা বলে কি যে ও থাক না, ওইখানে সমস্যা নেই, ওইখানে থাক, ওকে আমি কিছু করবো না, তো ওকে তো আমি মেনে নিচ্ছি, তাই না। এই কথা বলার পরে আমাকে হচ্ছে অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে যায় এবং সেই বিল্ডিংয়ের একটা পরিত্যক্ত ঘরে থাকতে দেওয়া হয় এবং বলে কিছু আজকে থেকে তো এখানে থাকবি। তো প্রথম কয়েকদিন তারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে।
আর কুসুমের সঙ্গে আমি দেখাশোনা করতে পারতাম না, খুব একটা মেলামেশা করতে পারতাম না, কারণ তারা আমাকে এই বিল্ডিং এনে রেখেছিল। এখানে কুসুম তো আসতে পারবে না, কারণ আসলে হয়তো তার বাবা দেখে ফেলবে। তবে মাঝে মধ্যে আসতো, ও আসতো না যে এমন না, 2 দিন পরপরই আসতো এবং এসে আমাকে বলতো খুব বেশি মিস করতেছি তোমাকে। তো যাই হোক, এর কয়েকদিন পরে কুসুমের সঙ্গে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওনারা। বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে বলে কি যে তোমার কয়েকদিন পরে কুসুমের সঙ্গে বিয়ে। আমি তো খুবই খুশি ছিলাম, প্লাস কুসুম ওখানে অনেক বেশি খুশি ছিল এবং কুসুম আনন্দিত ছিল। তো কুসুম এবং আমি বসে বসে হচ্ছে গল্প করছিলাম যে আসলে যে এত সহজেই তোমার বাবা মেনে নিবে এটা আমি কখনো কল্পনা করিনি। তারপর সেই দিনটা চলে আসলো যেদিন হচ্ছে আমার শাস্তি শেষ হয়ে গিয়েছিল, এবং ওই দিনের পরে আমাকে হচ্ছে গিয়ে এই জিনেদের এখানে একদিনও থাকার অনুমতি নেই। তো শাস্তি যেদিন শেষ হয়ে গেল সেদিন হচ্ছে গিয়ে আমাকে ওই জিনেদের কিছু লোক আমাকে ধরে নিয়ে পেটাতে লাগলো, প্রচণ্ড পরিমাণ পেটাতে লাগলো। আমি বললাম কি হলো, আমাকে এরকমভাবে মারছেন কিসের জন্য, আমি কি হয়েছে? তো সঙ্গে সঙ্গে সে জিনের সর্দার চলে আসলো, এসে আমাকে বললো যে তোর এত বড় সাহস যে তুই আমার মেয়েকে এরকমভাবে ফুসলায়া আমার এখানে থাকতে চাস, তোর সাহস কম না তাই না? তোকে আমি আবার কারাগারে নিক্ষেপ করব। এখানে নিয়ম ছিল, নিয়মের জন্য তোকে এতদিন সহ্য করেছি, কিন্তু নিয়ম তো এখন লাগু নেই তাই না? সঙ্গে সঙ্গে কুসুম দৌড়ে আসলো এবং দেখলো যে আমাকে মারধর করছে। মারধর করার পরে কুসুম আমাকে প্রচণ্ড পরিমাণ আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে আটকাতে পারছিল না। আমার প্রচণ্ড পরিমাণ মেরে একদম রক্তাক্ত করে ফেললো। তো তখন বললো কি যে কুসুম, তুই এই ছোকরাকে ভালোবেসেছিস, একটা মানুষকে, এত বড় সাহস তোর, তুই আমাকে চিনিস, আমাকে জানিস আমি কে? তো তখন আমার কুসুম যে ছিল সে বলছে কি যে আব্বা আমি ওকে বিয়ে করতে চাই, ও আমার সঙ্গে থাকুক, ও সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আব্বা। তখন সেই সর্দার বলল কি যে ওকে এখনই এখান থেকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে, আর একবার নামিয়ে দিয়ে আসলে ও আর এখানে কোনোদিন আসতে পারবে না, সেহেতু ওকে দিয়াই, ওকে যেন আমি এখানে আর না দেখি। তখন কুসুম বলে কি যে আব্বা তুমি কি ভাবছো, ও ওইখানে গেলে ও আর আসতে পারবে না, আমি ওকে গিয়ে নিয়ে আসবো, তুমি কি নিজেকে চালাক মনে করো? এই কথা বলার পরে কুসুমের বাবা মানে সেই সর্দার বলে কি যে ভালো কথা বলছিস, তুই গিয়ে নিয়ে আসবি, এটা তো আমি মাথায় ভাবছিলাম না, একদমই আমার মাথায় আসছিল না, এখনই সেটা বন্ধ করে দিচ্ছি। আর আরেকটা শর্ত দিচ্ছি, তুই যদি কোনোদিন ভুলে ওর কাছে যাস তাহলে ওর সেদিনকে জীবনের শেষ দিন হবে, বুঝতে পারছিস? তখন কুসুম বলে কি যে আব্বা এমনটা জীবনে করো না, আব্বা 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 এরকম করতে লাগলো এবং তার পা ধরে অনেকভাবে তাকে গিড়গিড়াতে লাগলো, কিন্তু কোনোভাবেই তার কথা শুনলো না। তারপর আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসার জন্য 2-3 জিন আমাকে সেই পাখিটার পিঠে চড়ালো, যে পাখিটাতে চড়ে আমি প্রথম দিন এসেছিলাম। আমি রক্তাক্ত অবস্থায় প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন ও আমাকে বললো কি যে কুসুম আমাকে বললো ওকে নিয়ে যেও না। আমাকে কুসুমের কাছে কোনোভাবে যেতে দিচ্ছিল না, কুসুমকে আমার কাছে আসতে দিচ্ছিল না। আমি হাত বাড়িয়ে শুধুমাত্র কুসুমকে ডাকার চেষ্টা করছিলাম। কুসুম তখন বললো আব্বা তুমি আজকে আমার সাথে যে অন্যায় কাজটা করলে না, এটার ফল তুমি একদিন ভোগ করবে, আর তুমি আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাচ্ছ, কিন্তু কিভাবে দিবে সেটা? আমার পেটে যে আসিফের সন্তান রয়েছে, এই সন্তান আমি পৃথিবীতে আনবো এবং তারপরে এই সন্তানকে নিয়েই আমি বেঁচে থাকবো। আমাকে কোনোদিন তোমরা হয়তো তোমাদের নিজের মতো চালাতে পারবে না, তুমি অনেক খারাপ, আমি তোমাকে খুব ভালো ভেবেছিলাম। এই কথা শোনার পরে আমি তো একদম কান্নাকাটি শুরু করি এবং বলি কি যে মানে আমার সন্তান আসছে পৃথিবীতে, আর ওর পেটের মধ্যে আমার সন্তান রয়েছে। সেদিনকে মিলনের ফলে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কোনোদিন ভাবিনি। আর সর্দারের মুখও তখন হা হয়ে যায়। ততক্ষণে তারা পাখিটা ডানা মেলে আমাকে আমার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য চলে এসেছে। আমি যখন জ্ঞান ফিরি তখন জ্ঞান ফেরার পরে আমার আব্বা বলে কি যে কিরে এতদিন কই ছিলি, আর এরকম রক্তাক্ত অবস্থায় তোকে উঠানোর মধ্যে কে ফেলে গিয়েছে? আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠে দেখি তুই রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আসিস। তারপর তোকে এরকম ধরে বেঁধে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে দেখি তোর জ্ঞান ফিরতেছিল না, তুই কই ছিলি? আমি আব্বাকে শক্ত করে জড়ায় ধরলাম, জড়ায় ধরে কান্নাকাটি করতে লাগলাম এবং আমি আব্বাকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার আব্বা যেহেতু একজন ইমাম ছিলেন এবং মসজিদের এসব বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পারতো বা জ্ঞান ছিল, সে বুঝতে পারলো এবং বললো কি যে শোন বাজান, তুই সেখানে গেছিলি, সেখান থেকে যে সহি সালামতভাবে ফিরে আসছিস এটাই আমার জন্য অনেক। তবে যদি সেই মেয়েটা কোনোদিন তোর কাছে আসে তাহলে আমি তাকে গ্রহণ করে নিব এবং বলবো সে যেন আমার সঙ্গে থাকে, নিশ্চয়ই আমার নাতনিও যেন সঙ্গে আসে যদি সেটা হয়। এরপরে আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরি এবং আমি কুসুমের জন্য অপেক্ষা করতে থাকি, কুসুম কোনোদিন কি আমার কাছে আসবে। এরপরে হয়তো অনেক বছর কেটে গিয়েছে, এখনও আমি কুসুমের জন্য অপেক্ষা করি, কুসুম কি আমার কাছে আসবে, আমার সেই সন্তানটা কি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে।
নাকি হয়নি, নাকি কুসুম আমার জীবনের মায়া করে আমার কাছে আসে না। তবে আমি বিশ্বাস করি কুসুম এবং আমার সন্তান একদিন আমার কাছে নিশ্চয়ই আসবে। সেই দিনটার জন্য আমি এখন অপেক্ষা করে বসে আছি। আমার বয়স 35 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমি বিয়ে করিনি, কারণ আমার বিয়ে তো সেদিন কুসুমের সঙ্গেই হয়ে গিয়েছিল, যেদিন কুসুম আমাকে বলেছিল যে তার সন্তান আমার সন্তান তার পেটে রয়েছে এবং আমি কুসুমকে ছাড়া আর কাউকে কোনোদিন বিয়ে করব না। বাবা মা অনেক বলেছে, কিন্তু আমি কুসুমের জন্য এখন অপেক্ষা করি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসিফের কুসুম কি তার কাছে আসবে কিনা, বা আদৌ কোনোদিন আসিফের কাছে দেখা দিবে কিনা, বা সেই সন্তান এখন কেমন আছে আসিফ হয়তো সেটা জানে না। আপনাদের কাছে কি মনে হয় যে কুসুম কোনোদিন কি আসবে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের জীবনে কারো যদি ভৌতিক কোনো ঘটনা, ভৌতিক অভিজ্ঞতা, জিনের ঘটনা, যে কোনো ধরনের হরর কোনো ঘটনা থাকে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই ঘটনাটি আপনাদের সঙ্গে এবং সম্পূর্ণ অডিয়েন্সের সঙ্গে শেয়ার করব। আমাদেরকে ঘটনা পাঠানোর ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলে আমাদেরকে আপনাদের ঘটনা অথবা আপনাদের লেখা ঘটনা লিখে পাঠাতে পারেন। আমরা সবাইকে প্রচার করে জানাবো এবং আমরা চাচ্ছি যে একটা হরর শো চালু করতে। সপ্তাহে একদিন আমরা আপনাদের পাঠানো ঘটনাগুলো কালেক্ট করে একটা এপিসোড বানাবো এবং সেই এপিসোডগুলো প্রত্যেক সপ্তাহের একদিন চলবে এবং সেটা 1 থেকে 2 ঘন্টার একটা হরর শো চলবে। সেটা আপনাদের সাহায্য দরকার সেটা করার জন্য। আপনারা যদি ঘটনাগুলো পাঠান নিয়মিত আপনাদের জীবনে ঘটে যাওয়া, তাহলে হয়তো সেটা সম্ভব। তো আশা করি আপনারা আপনাদের জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এতক্ষণ আপনাদের প্রিয় ইমরান আমি কণ্ঠে আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি আমার কণ্ঠ, আমার গল্প, আমার চ্যানেলের সমস্ত এলিমেন্টগুলো আপনার কাছে সবার কাছে খুব ভালো লাগে। আমাদেরকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।